আচ্ছা, বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা অনেকেরই হাতে বা গলায় আমরা একটা জিনিস খুব কমন দেখি, তাই না? ঠিক ধরেছেন, রুদ্রাক্ষ। কিন্তু আজ যদি বলা হয় যে জিনিসটাকে আমরা রুদ্রাক্ষ বলে ভাবছি, সেটা আসলে আসল রুদ্রাক্ষ নয়, চমকে গেলেন তো? হ্যাঁ, বাহ্যিক এই বীজটা আসলে আমাদের ভেতরের এক অসীম শক্তির জাস্ট একটা প্রতীক মাত্র। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা রুদ্রাক্ষের পেছনের আসল মেকানিজম, এর বিজ্ঞান আর আধ্যাত্মিক রহস্যের একদম গভীরে ডুব দেব। তো চলুন শুরু করা যাক। আজকের এই যাত্রাপথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমেই আমরা জানব রুদ্রাক্ষের আসল অর্থ, তারপর এর ভেতরে শক্তি, মন্ত্রের বিজ্ঞান, আসল বীজ চেনার উপায়, এর আয়ুর্বেদিক গুণাগুণ এবং সব শেষে এর চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্যের কথা। একটু ভেবে দেখুন তো, গাছ থেকে পাওয়া নীল রঙের ফলের যে বীজটা শুকিয়ে আমরা রুদ্রাক্ষ হিসেবে পড়ছি, সেটা কি শুধুই একটা বস্তু, নাকি এটা আমাদের নিজেদের শরীরের ভেতরেই লুকিয়ে থাকা এক বিশাল সম্ভাবনার আয়না? আসলে ভেতরের ওই সুপ্ত শক্তিটাকে জাগানোর জন্যই বাইরের এই বীজটাকে একটা টুল বা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। চলুন প্রথম পর্বের শুরুতেই একটা খুব প্রচলিত মিথ বা ধারণার পেছনে আসল সত্যটা জেনে নেওয়া যাক। ইন্টারনেটে বা মুখে মুখে আমরা প্রায়ই শুনি যে ভগবান শিবের করুণার অশ্রু বা চোখের জল থেকে নাকি রুদ্রাক্ষের জন্ম, তাই না? কিন্তু সংস্কৃত ভাষায় একটু তলিয়ে দেখলে বুঝবেন, অক্ষ মানে কিন্তু মোটেও অশ্রু বা কান্না নয়। এর মানে হল চোখ। অর্থাৎ রুদ্রাক্ষ কথাটার আসল অর্থ হল ভগবান শিবের তৃতীয় নেত্র বা আজ্ঞাচক্র। শিব যখন তার থার্ড আই বা তৃতীয় নেত্র খুলেছিলেন, তখন তিনি পুরো জগতের প্রতি এক অসীম করুণা অনুভব করেন। আর সেই জাগরণেরই প্রতীক হলই রুদ্রাক্ষ। আক্ষরিক অর্থে এটা কোনো কান্নার জল নয়, বরং আমাদের ভেতরের শক্তির এক বিশাল বিস্ফোরণ। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। আমাদের জীববিদ্যা এবং শক্তির মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে সেটা প্রকৃতির খুব পরিচিত একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। পুরো ব্যাপারটা খুব সহজে বোঝার জন্য একটা আমের উদাহরণ নেওয়া যেতে পারে। ভাবুন তো, আমের ভেতরে থাকা ছোট্ট ওই আঁটি বা বীজটাকে মাটিতে পুঁতলে কি হয়? কয়েক বছর পর সেখান থেকে আস্ত একটা বিশাল আম গাছ জন্মায়। তাতে হাজার হাজার আম ধরে। এখন প্রশ্ন হলো, ওই ছোট্ট একটা বীজের ভেতরে কি এত বড় গাছটাকে দেখতে পাওয়া যায়? যায় না। কিন্তু ওই ছোট্ট স্পেসের ভেতরেই গোটা গাছটার ব্লুপ্রিন্ট আর বিশাল একটা এনার্জি বা সুপ্ত শক্তি লুকিয়ে থাকে। ঠিক একইভাবে প্রকৃতি এভাবেই কাজ করে, আর আমাদের আধ্যাত্মিক রূপান্তরের প্রসেসটাও একেবারে সেম। যেভাবে একটা বীজের ভেতরে আস্ত গাছের সম্ভাবনা থাকে, ঠিক তেমনি প্রতিটি মানুষের ভেতরেই থাকে কামশক্তির বা সেক্সুয়াল এনার্জির একটা বীজ। এই শক্তির ভেতরে কিন্তু নতুন প্রাণ সৃষ্টির ক্ষমতা থাকে। কিন্তু মানুষের যেহেতু নিজস্ব একটা চেতনা আছে, তাই এই শক্তিটাকে আমরা চাইলেই অন্যভাবে কাজে লাগাতে পারি। এই শক্তিটাই যখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে, যাকে যোগের ভাষায় বলা হয় ঊর্ধ্বগমন, তখন সেটা আধ্যাত্মিক শক্তিতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এই রূপান্তরিত শক্তি যখন মস্তিষ্কে পৌঁছায়, তখন তা আমাদের পিটিউটারি বা পিনিয়াল গ্ল্যান্ড, সোজা কথায় আমাদের তৃতীয় নেত্র বা আজ্ঞাচক্রকে পুরোপুরি খুলে দেয়। আর জানেন, আমাদের ভেতরের এই চক্রটাই হল আসল রুদ্রাক্ষ। এখন একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতেই পারে, সপ্তর্ষিরা প্রকৃতিতে থাকা এত এত বীজের মধ্যে শুধু এই নির্দিষ্ট বীজটাকেই কেন বেছে নিয়েছিলেন? তন্ত্রে তো আরও অনেক বীজ ব্যবহার করা হয়, যেমন গর্ভাবস্থার সমস্যার জন্য পুত্রেঞ্জিবা গাছের বীজ, পদ্মের বীজ কিংবা বশীকরণের জন্য বৈজ্যমালা, তাই না? কিন্তু এই সব কিছুর মধ্যে রুদ্রাক্ষী হল একদম সর্বশ্রেষ্ঠ। কারণটা হলো, এর ভেতরের স্পন্দন বা ভাইব্রেশন প্রকৃতির অন্য যে কোনো বীজের চেয়ে সম্পূর্ণ আলাদা। এর আলাদা আলাদা মুখী বা ফেস থাকে, আর প্রতিটার আলাদা আলাদা এনার্জি রয়েছে, যেটা আমাদের আধ্যাত্মিক যাত্রায় সরাসরি একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে জবরদস্ত কাজ করে। তৃতীয় পর্বে আমরা আধুনিক বিজ্ঞানের দারুণ একটা উপমা দিয়ে বুঝব যে তান্ত্রিক মন্ত্রগুলো ঠিক কিভাবে এই বীজকে জাগ্রত করে। উপমাটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু এটা সাংঘাতিক কার্যকরী। রুদ্রাক্ষকে একটা কোকাকোলার বোতলের সাথে তুলনা করে ভাবুন। কোকের ভেতরে যেমন গ্যাস আটকে থাকে, রুদ্রাক্ষের ভেতরও তেমনি তমগুণ বা একটা সুপ্ত ভাইব্রেশন লক করা থাকে। এখন কোকাকোলার বোতলে যদি একটা মেন্টোস চকলেট ফেলে দেওয়া হয়, কি হবে? একেবারে তীব্র একটা কেমিক্যাল রিয়াকশন হবে, আর সব কোক ফিনকি দিয়ে বাইরে ছিটকে আসবে। ঠিক একই রকমভাবে রুদ্রাক্ষের ওই সুপ্ত শক্তির ভেতরে যখন নির্দিষ্ট বীজমন্ত্র প্রবেশ করানো হয়, তখন সেটা একেবারে মেন্টোজের মতো কাজ করে, ভেতরে একটা বিশাল শক্তির বিস্ফোরণ ঘটিয়ে দেয়। মন্ত্রের এই ম্যাজিক ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক। ধরুন, একমুখী রুদ্রাক্ষের মন্ত্র হল ওম হ্রিম নমঃ। এখানে ওম হল ইউনিভার্সাল কনসিয়াসনেস বা সার্বজনীন চেতনা, যেটা বাইরে থেকে আসে, আর রিং হল সেই নির্দিষ্ট রুদ্রাক্ষের নিজস্ব শক্তি বা বীজের ভেতরের ভাইব্রেশন। তিনমুখীর ক্ষেত্রে যেমন এটা হয়ে যায় ক্লিং, আর একদম শেষে থাকে নমঃ বা সহা,
যেটা এই পুরো শক্তিটাকে জাগিয়ে তোলার একটা সুইচ বা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। ঠিক এভাবেই ইউনিভার্সাল চেতনা আর বীজের নিজস্ব শক্তির ফিউশনে রুদ্রাক্ষ একদম অ্যাক্টিভ বা জাগ্রত হয়ে ওঠে। চতুর্থ পর্বে আমরা একটু প্র্যাকটিক্যাল বিষয়ে আসব। আসল রুদ্রাক্ষ সংগ্রহ করা এবং সেটা চেনার উপায়গুলো কি চলুন দেখে নেওয়া যাক। বাজারে মূলত নেপাল আর ইন্দোনেশিয়া এই দুই জায়গার রুদ্রাক্ষই বেশি ঘোরে। তবে স্পিরিচুয়াল এনার্জি বা আধ্যাত্মিক শক্তির জন্য নেপালি রুদ্রাক্ষকেই সবচেয়ে সেরা বলে ধরা হয়। এর পেছনে খুব সলিড কারণও আছে। এগুলো একদম সম্পূর্ণ পরিপক্ক হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নেপালি রুদ্রাক্ষে প্রাকৃতিকভাবেই একটা ছিদ্র বা হোল তৈরি হয়ে থাকে। ন্যাচারালি তৈরি হওয়া এই ছিদ্রযুক্ত রুদ্রাক্ষ আমাদের শরীরের এনার্জির সাথে একদম পারফেক্টলি সিঙ্ক করতে পারে। তার মানে সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা হলো আসল জিনিস যাচাই করা। বাজারে প্রচুর নকল রুদ্রাক্ষ ঘোরে, যেগুলোর ভেতরে হয়তো কোনো বীজই নেই। তাই আসল রুদ্রাক্ষ নিতে হলে সবসময় এক্স-রে রিপোর্ট দাবি করা উচিত। হ্যাঁ, এক্স-রে, কারণ এক্স-রে রিপোর্টে স্পষ্ট দেখা যায় যে রুদ্রাক্ষের ভেতরে বীজ আছে কিনা, আর সেটা ফুল ব্লুম বা সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় আছে কিনা। প্রকৃতিতে 1 থেকে 29 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়, তাই বাইরের খোদাই নয়, এক্স-রে রিপোর্টই হলো একমাত্র ভরসা যেটা ভেতরের আসল সত্যতা প্রমাণ করতে পারে। পঞ্চম পর্বে আমরা জানব কিভাবে এই আধ্যাত্মিক শক্তি আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল এবং শারীরিক সমস্যাগুলো মেটাতে সাহায্য করে। বিভিন্ন মুখী রুদ্রাক্ষ মিলিয়ে বেশ কিছু স্পেশাল মালা তৈরি করা হয়, যেমন ধরুন নবগ্রহ শান্তিমালা, সর্বসিদ্ধিমালা বা কার্যসিদ্ধিমালা। প্রতিটি মালা একটা নির্দিষ্ট শক্তির ক্ষেত্র বা এনার্জি ফিল্ড তৈরি করে। তবে হ্যাঁ, এর মূল উদ্দেশ্য কিন্তু রাতারাতি ম্যাজিক করে বড়লোক হওয়া নয়, বরং আমাদের জাগতিক বা মেটেরিয়াল সমস্যাগুলো সমাধান করে মনকে একদম স্থির করা, যাতে মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের প্রথম ধাপ অথযোগ, অর্থাৎ এখন থেকে যোগ শুরু, তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত হতে পারি। মন শান্ত হলে তবেই তো আসল আধ্যাত্মিক যাত্রার শুরুটা হবে, তাই না? আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই রুদ্রাক্ষকে অ্যাক্টিভেট করার জন্য বাইরের কোনো শক্তি বা অন্য কারোর ওপর নির্ভর করার একদমই প্রয়োজন নেই। পদ্ধতিটা ভীষণ সোজা। রুদ্রাক্ষটিকে জাস্ট 2 আঙুলের মাঝে ধরতে হবে, তারপর চোখ বন্ধ করে ধ্যানের মুদ্রায় বসে নির্দিষ্ট বীজ মন্ত্রটি মনে মনে জপ করতে হবে। ধীরে ধীরে শরীরের স্পন্দনের সাথে রুদ্রাক্ষের স্পন্দন একদম মিলে যাবে, আর সেটা পুরোপুরি আপনার জন্য টিউনড হয়ে যাবে। আচ্ছা, বড় বড় পলিটিশিয়ান বা সেলিব্রিটিরা কেন পাবলিকের সামনে যাওয়ার আগে মাঝে মাঝেই রুদ্রাক্ষ হাতে ধরে রাখেন, খেয়াল করেছেন? কারণ 10 মিনিট রুদ্রাক্ষ ডান হাতে শক্ত করে ধরে রাখলে তা ইনস্ট্যান্টলি নার্ভাসনেস বা আন্ডার কনফিডেন্স কাটিয়ে শরীরে একটা নতুন শক্তির বুস্ট দেয়। আয়ুর্বেদ বলছে 5মুখী রুদ্রাক্ষ সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে ব্লাড প্রেশার একদম কন্ট্রোলে থাকে। শুধু তাই নয়, কুণ্ডালিনী যোগের সময় বুকের রুদ্রাক্ষ ধারণ করলে তা হার্টের কাছের ব্লাড প্রেশার সেন্সরগুলোকে শান্ত রাখে। এমনকি কুংফু বা কালারি পাইয়াত্তুর মতো মার্শাল আর্টসে আমাদের শরীরে যে মর্ম পয়েন্ট বা স্পেশাল বিন্দুগুলো থাকে, রুদ্রাক্ষ সেগুলোকেও সঠিকভাবে অ্যাক্টিভেট করতে দারুণ সাহায্য করে। আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম তার পেছনের সবচেয়ে গভীর আর চূড়ান্ত দার্শনিক সূত্রটা এবার উন্মোচন করা যায়। এই বিষয়টা একটু গভীরভাবে ভাবার মতো। এই যে বাইরের রুদ্রাক্ষটা আমরা ধারণ করি, এটা কিন্তু আধ্যাত্মিক যাত্রার জাস্ট একটা অস্থায়ী টুল বা হাতিয়ার মাত্র। এর আসল কাজ হলো শুধু পথটা দেখানো। কিন্তু যখন আমাদের ভেতরের আসল রুদ্রাক্ষ, অর্থাৎ আমাদের পরম চেতনা একবার জাগ্রত হয়ে যায়, তখন এই বাইরের যন্ত্রমন্ত্র, মালা, এই সব কিছুর মায়া ত্যাগ করতে হয়। সব ছেড়ে সেই সার্বজনীন চেতনার সাথে এক হয়ে যাওয়াই হলো একজন সত্যিকারের সাধকের চূড়ান্ত লক্ষ্য। আর এখানেই চলে আসে আজকের একদম শেষ আর সবচেয়ে দামি প্রশ্নটা। যখন এই বাইরের টুলটা আপনার ভেতরে সেই বিশাল সুপ্ত শক্তিকে পুরোপুরি জাগিয়ে তুলবে, তখন কি আপনি সত্যি বাইরের ওই বস্তুটার প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করে নিজেই এক জীবন্ত রুদ্রাক্ষ হয়ে উঠতে প্রস্তুত? একটু ভেবে দেখবেন। আজ রুদ্রাক্ষের পেছনের বিজ্ঞান থেকে শুরু করে এর আধ্যাত্মিক স্তর পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি আমরা জানলাম। আজকের এই পুরো বিশ্লেষণটির গ্রন্থনা ও গবেষণায় ছিলেন শুভনীতা মণ্ডল। এমন আরও অনেক গভীর আর তথ্যবহুল বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন আর সমৃদ্ধ হতে থাকুন।